প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাখাওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি নিউ ইয়র্কের দুইজন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এএস খন্দকার জগলু, যিনি ম্যানেজার সোনালী এক্সচেঞ্জ ব্রুকলিন শাখা এবং কমিউনিটি নিয়ে কাজ করছেন, এখানকার বিজনেসম্যানদের সাথে ওইখানে মেলা করছেন, অনেক কিছুর সাথে সম্পৃক্ত। আমরা তার কথা শুনবো। এবং আমাদের আরেকজন অতিথি, তিনিও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং মূলধারার সাথে সম্পৃক্ত, মোহাম্মদ মাহবুব মালিক, প্রেসিডেন্ট কিডস পিডিডি এবং ভাইস প্রেসিডেন্ট রাসেল। আপনার দুজনকে স্বাগত। প্রিয় দর্শক, আমরা আজকে এই যে দুই অতিথি, তারা ব্রুকলিন সহ নিউ ইয়র্কের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত, মূলধারার সাথে সম্পৃক্ত দুজনে। এবং খন্দকার জগলু, তিনি সোনালী এক্সচেঞ্জের ম্যানেজার ছাড়াও তিনি তার আর কি পরিচয় রয়েছে, তিনি বিএনপির প্রাক্তন প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার পুত্র। তো জগলু, আমরা আপনাকে দিয়ে শুরু করি। আপনি যদি শুরুটা এভাবে করেন, আপনি কখন যুক্তরাষ্ট্রে এসেছেন এবং যুক্তরাষ্ট্রে আসার আগে কি করছিলেন, সেই বিষয় দিয়ে শুরু করেন। আমি যুক্তরাষ্ট্র আসার আগে তো বাংলাদেশে ছিলাম। তো যুক্তরাষ্ট্রে আসার পরে দীর্ঘ 30 বছর অলমোস্ট বলা যায় এখানে আসি আমি, এবং কমিউনিটি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন প্লাস কমিউনিটির বিভিন্ন উন্নয়ন কাজ থেকে শুরু করে কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান, সমস্ত কিছুতেই আমি পার্টিসিপেট করেছি কম বেশি। শুরুটা যদি বলেন, এখানে যে 30 বছরের জীবন, এখানে আসার পর কিভাবে শুরু করলেন? প্রথমে আমি ছিলাম ওহাইওতে, ওহাইও থেকে পরে আমি আসছি নিউ ইয়র্কে। তো নিউ ইয়র্কে ওহাইওতে আমি এখানেও কম্পিউটার সায়েন্স ডিগ্রি শেষ করছি। নিউ ইয়র্কে আসছি, এখানে আসার পরে আমি বিভিন্ন কোর্স করছি, তার মধ্যে এমসিএসি করেছি এখানে, প্লাস ব্যাংকিং সেক্টরও কিছু কোর্স করেছি। তারপরে এখনও ব্যাংকিং সেক্টরের সাথে জড়িত আছি। সাবসিডিয়ারি ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড একটা অঙ্গ প্রতিষ্ঠান সোনালী সাথে আছি দীর্ঘদিন যাবৎ। আর কমিউনিটির সাথে জড়িত বিভিন্ন কর্মকাণ্ডে নিয়ে আসার পর থেকে, আর বিশেষ করে আমাদের এলাকায় আমি বহু বছর যাবৎ থাকি বিধায় আমি মনে করলাম যে ব্রুকলিন এলাকা, তো আমাদের সর্ববৃহৎ একটা অ্যাভিনিউ আছে, ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ, বিশাল অ্যাভিনিউ। সেখানে অনেক বাঙালিদের সমাগম হয় সবসময়। তো প্রথমে আমার মাথায় আসলো যে এখানে যদি আমরা বছরে একটা মেলা করতে পারি, বিশেষ করে যে সমস্ত মেলা আমাদের বাংলাদেশের সংস্কৃতির, কালচার, তারপর আমাদের যে খাবার দাবার, পোশাক আশাক, আমাদের এখানে যারা বাঙালি সংস্কৃতি, আমাদের এখানে যারা বাংলাদেশের ছেলেমেয়েরা বড় হয়েছে, জন্ম হয়েছে, তারাও দেখলো, বাংলাদেশের সবাই একদিন একটা গেট টুগেদার মেলা হইলো। সেই জন্য আমি চিন্তা ভাবনায় এখানে একটা বৃহৎ মেলা করার উদ্যোগ গ্রহণ করি। সেটা কত সালে শুরু? এটা 2005-এ প্রথমে শুরু করি আমি অ্যাপ্লাই, কিন্তু কিছু লোকজনের বাধায় যাবার আমি স্টপ করতে হয়েছে। মানে আবার 2006 সালে তখন তারা না আমার কাছে যুগু ভাই এটা করে না, তখন আমার পুরো আমি এটা সিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাধ্যমে এটার আমি সুন্দরভাবে সফলভাবে এটার অ্যাপ্রুভাল করে নিই। তারপরে এটা অনেক সারা পাই, যারা নাকি খুব পছন্দ করছে, লোকজন স্মরণ করছে। প্রথম মেলাতে 30-40,000 লোক করছে। প্রথম মেলা শুরু 2006 সালে। 2006 সালে আমাদের প্রথম মেলা হয়। যখন যে শুরু করলেন, তখন প্রথম মেলাতে কেমন সারা পেলেন? এবং অনেক ভালো সারা পেয়েছে এবং অনেক লোকজন এটাকে পছন্দ করছে। সবাই এটাকে খুব সুন্দরভাবে রেসপন্ড করছে। ওইটা কি প্রথম? ওটা সিএমবিবির ব্যানারে প্রথম মেলা, সিএমবিবির ব্যানারে। এর আগে কে করে থাকলে আমি ঠিক জানি না, কিন্তু আমার জানার মতে চার্চ ম্যাকডোনাল্ড বিজনেস অ্যাসোসিয়েশন সংগঠন করবে। আমিও সিএমবিবির সবচেয়ে পুরানো মেম্বার, প্রথম থেকে আমি আছি। আমাদের যে আব্দুর রব সাহেব মারা গেছে, যে ওনার সবার থেকে আমি এখানে আছি। আমরা সব একসাথে, আপনার নাম শুনতে মধ্যে গানি ডেলে আব্দুর রব সাহেব মারা গেছে, উনি সহ আমরা সবার কয়েকজন মিলে আমরা এটা নিয়ে সংগঠনটা শুরু করি আর কি। তারপরে মেলার উদ্যোগ গ্রহণ করি, এবং মেলা করাটা প্রথম উদ্যোগটা আমি ছিলাম আর কি, এবং আমি প্রথম আবেদনকারী মেলার জন্য। আপনি যখন যুক্তরাষ্ট্রের ওহাইওতে প্রথম আসছিলেন, জি জি, সেখানে তখন বাঙালিদের কি অবস্থা? বাঙালি কেমন ছিল সেখানে? বাঙালি তেমন একটা ছিল না, খুবই কম ছিল, হাতে গোনা কিছু।
তার মধ্যে আমি ছিলাম। তো আমি আমার সাথে আর কিছু লোকজন চলে আসছে। ওইখানে কত বছর ছিলেন এবং সেখানকার? ওখানে আমি 2 বছর ছিলাম। কেমন ছিল সেখানকার? ওটা অ্যাকচুয়ালি আমার কিন্তু খুব টাফ লাইফ ছিল। ওখানে খুব ঠান্ডা স্টেট, খুবই ঠান্ডা। আমি যেখানে ছিলাম খুব ঠান্ডা, বাঙালি খুব কম ছিল এবং ইউনিভার্সিটি যাইতে অনেক রাস্তা শ্রমের মধ্যে কষ্ট করে যাইতে হতো, হাইটে আসতে হতো, প্রায় আধা ঘন্টা রাস্তা হাইটে যেতে হতো, আসতে হতো। এবং আমি ওখানে ছিলাম এক বাংলাদেশির সাথে শেয়ারে ছিলাম। পরে টাফ লাইফ এবং চাকরি নাই এবং ফাইন্যান্সিয়ালের অনেক অসুবিধার কারণে আমি নিয়ে চলে আসছি। সেখানে কি কি কাজ বাঙালিরা করে সাধারণত? কি কি কাজ? তো পিৎজা ডেলিভারি ম্যান এই সমস্ত অর্জন বেশি। আর ভালো চাকরি বলতে মনে করেন ওরা যারা ওখান থেকে পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েশন করার পরে ভালো চাকরির মধ্যে অ্যাপ্লাই করার পরে যখন ইনফরমেশন টেকনোলজি কিংবা যে বিষয়ে গ্র্যাজুয়েশন করে সেই সব বিষয়ে কোথাও চাকরি বাকরি পায়, কিন্তু অনেক পরে প্রথমে যাওয়ার পর আপনি কন্টিনিউ ফুল টিউশন ফি, প্রাইভেট ইউনিভার্সিটি বেশি পাই, ফুল টিউশন ফি দিয়ে ওখানে থাকতে হয় আর কি। টিউশন ফি, ডোরমের খরচ, সমস্ত খরচ দেওয়ার পরে থাকতে হবে এবং খুবই এক্সপেন্সিভ আর কি। তারপর ওয়াহিদে 2 বছর থাকার পরে নিউ ইয়র্কে চলে আসলেন। জি। সেখানে এসে কিভাবে শুরু করলেন? নিউ ইয়র্কে আসলাম, আমি প্রথমে অ্যাস্ট্রিয়া ছিলাম। অ্যাস্ট্রিয়া থেকে এখানেও অ্যাস্ট্রিয়াতে আসার পরে আমি কিছুদিন লাগোয়ার্ডিয়াতে পড়াশোনা করছি। লাগোয়ার্ডিয়াতে আমি ভর্তি হওয়ার পরে অ্যাসোসিয়েট করার পরে আমি আর ফুল গ্র্যাজুয়েশনটা এখানে করতে পারিনি আর কি। তখন আমার কিছুদিন পরে আমার এখানে ব্লাড ক্যান্সার ধরা পড়ছিল আর কি। আনফর্চুনেটলি আই হ্যাড এ লিউকেমিয়া। তো লিউকেমিয়ার ট্রিটমেন্ট করাইছি এখানে কয়েক বছর, 4-5 বছর ট্রিটমেন্ট করেছি। ট্রিটমেন্ট করার পর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছে। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হওয়ার পরে অনেক সাইড এফেক্ট আছে, ওই সাইড এফেক্ট সহ আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, বেঁচে আছি আর কি। ওষুধ খেতে হয় এখন ফলো আপ করে ওষুধ কিছু খেতে হয় এবং আবার বিভিন্ন বায়োপসি করতে হয় এবং রেস্ট অফ মাই লাইফ আমার ফলো আপ করতে হবে। স্কিনে কিছু সমস্যা হচ্ছে, বা বাম পায়ে কিছু সমস্যা হচ্ছে। আমার আপনার যে ডায়াবেটিস তো আছে, আমার পুরো ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, আর হার্টের কিছু সমস্যা হয়েছে। এগুলি ফলো আপ করে মেনটেন করে ডাক্তার দেখে চলি। আমার এখানে একটা ছেলে আছে, আমার ছেলে 22 বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমার ওয়াইফ এখানে আছে। আমরা সবাই সব ব্রুকলিনে বসবাস করি আর কি। আর অস্ট্রেলিয়া থেকে ব্রুকলিনে কখন গেলেন? অস্ট্রেলিয়া থেকে আমি ব্রুকলিনে মুভ করছি 1991-এ। অস্ট্রেলিয়া যখন ছিলেন, অস্ট্রেলিয়া তখন কেমন ছিল? বাঙালিদের অবস্থা কিরকম বাঙালি ছিল এখানে? অস্ট্রেলিয়া তো তুলনামূলক অনেক কম ছিল, সে তো অনেক আগের কথা, ঠিক না? অনেক তুলনামূলক অনেক কম ছিল। 89-এ এসেছে, 90-র দিকে তো অনেক কম ছিল। তো বাঙালির দোকান একটা ছিল, শুধু প্রবাসী নামে একটা পত্রিকা ছিল। আর যে আপনার ওখানে অ্যাস্টোরিয়াতে একটা গ্রোসারি ছিল, গ্রোসারি দোকানের নামটা মনে নেই। তো ওখানে একটাই গ্রোসারি দোকান ছিল, হাসপাতালের বলতে আমি, ওই যে একটা হাসপাতাল আছে ওখানে, না হাসপাতালের নামটা আমার খেয়াল নেই। রবীন্দ্র আপনি মাউন্ট সিনা হাসপাতালের সাবসিডি একটা হাসপাতাল আছে 30 এভিনিউতে, ওই হাসপাতালটা দিয়ে একটা গ্রোসারি দোকান ছিল। এখানে থেকে তারপরে ব্রুকলিনে গেলেন। জি জি। ব্রুকলিনে গিয়ে কি অবস্থা দেখলেন? ব্রুকলিনে মোটামুটি এখন যেমন বাঙালি, এরকম বাঙালি তো নাই বিষয়টা। তখন তো অনেক কম বাঙালি, বাঙালি পাইলে কথাবার্তা বলতাম। তো ওখানে যাওয়ার পর বাসা দিলাম, আমার ফ্যামিলি আসলো, মা আসতো, মা এসে আমার এখানে থাকতো, চিকিৎসা করে। তো তারপরে আস্তে আস্তে আমি জয়েন করলাম 95-এ, প্রথম দিকে সোনার এক্সচেঞ্জ জয়েন করলাম। সোনার এক্সচেঞ্জ জয়েন করার পরে থেকে ওখানে সোনার এক্সচেঞ্জে আসি, আর আমার ফ্যামিলি সহ আছি ওই ব্রুকলিন বাসায়। আর আপনি আমার বাবা মা আসলেও আমার এখানে থাকতো আর কি। তারপর আস্তে আস্তে এই সংগঠনের সাথে জড়িত হইলাম 2005 সাল থেকে। তারপর 6 সালে মেলা করলাম, কন্টিনিউ প্রতি বছর মেলা হয়ে আসছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই মেলা 30-40 হাজার লোক হওয়া, অন্য কোথাও আমি এত লোক দেখি না। এবং এটা সবাই এটা খুব সুনাম করে আর কি, এত লোক হয় যে সবাই আসন করে
ভেন্ডার যারা স্টল নেয় তারপরে দোকান নেয় কারো কোনো লস হয় না, তাদের সবাই খুব ভালো ভাবে ব্যবসা হয়। এগুলো আবার আপনার কাছে আসবে। তবে আপনি ওই যে যেগুলো বারবারই মেলার কথা বলছিলেন যে বাংলাদেশিদের ব্যবসায়ীদের ব্যবসায়ীদের আয়োজন প্রথম বৃহৎ সর্ববৃহৎ মেলা, সেই মেলায় এবার আপনি ছিলেন মেম্বার সেক্রেটারি, না চিফ করে। সেই হিসাবে মেলার বিষয়টা যেহেতু জানাচ্ছেন, এবার মেলা সম্পর্কে যদি বলেন এবার কেমন হলো এবারের মেলা? ধন্যবাদ। হ্যাঁ, আমরা চমৎকারভাবে আমাদের যুগ্ল ভাই বলেছে আপনাকে। সিএমবিবি এর মেলা আসলে প্রতি বছরে দীর্ঘ 10 বছর ধরেই এই ম্যাকডোনাল্ড চার্চ এভিনিউতেই হয়ে থাকে। আপনার নিশ্চয়ই অবগত আছেন, যেগুলো বলেছে আর কি, উনি প্রথম থেকে আবেদন করেছিলেন আর বিগিনিংতে উনি আছেন। আমি তো কেবল মানে এখানে বিজনেস অ্যাসোসিয়েশনে জড়িত হয়ে তারপরে মেলার সঙ্গেই জড়িত আছি। সিএমবিবি চার্চ ম্যাকডোনাল্ড বিজনেস অ্যাসোসিয়েশনে আমি পূর্বে আমি ছিলাম আপনার মেম্বার সেক্রেটারি, নট মেম্বার সেক্রেটারি, আপনার থেকে বলা হয় অর্গানাইজিং সেক্রেটারি আপনার সিবিআই। গত 2013 থেকে 14 পর্যন্ত আমি ছিলাম জেনারেল সেক্রেটারি, না আপনার থেকে সদস্য, নট সদস্য, জয়েন্ট সেক্রেটারি 2013 জয়েন্ট সেক্রেটারি হিসেবে। তখন থেকেই কিন্তু আসলে মেলার প্রতি আমার একটা মানে উদ্যোগ প্রতিটা মুহূর্তে আমি উপলব্ধি করেছি এবং গত বছরে 2014-এও আমি কোঅর্ডিনেটর হিসেবে মেলাতে কাজ করেছি, যেখানে আমাদের যুগল ভাইও কিন্তু উনি তখন সেই সদস্য সচিব হিসেবে মানে কাজ করে মেম্বার সেক্রেটারি ছিলেন। তো আমরা সফলভাবে কিন্তু ওই প্রতিমাটা আমরা করতে পেরেছিলাম। যথেষ্ট হেল্পফুল, যথেষ্ট কমিউনিটি ওয়ার্ক করে থাকে এবং সবসময় ওনাকে পাওয়া যায়, কাজের সময় সবসময় পাওয়া যায়, ডাকলেই থাকে, প্রতিটা মিটিং অ্যাটেন্ড করে, এটা আমার খুব ভালো লাগে। এবার মেলা সম্পর্কে যদি বলেন। তারপর থেকে এবারে যখন এরা সমষ্টিগতভাবে সবাই মিলে ডিসিশন নিল যে মাহবুব ভাই কে চিফ কোঅর্ডিনেটর করা হোক, তো আমি আনন্দ সগ্রহে আমি গ্রহণ করলাম এবং তারপর থেকে যতগুলো নিউ ইয়র্ক সিটি অফিসিয়াল আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং দ্য কনসার্ন আহ্বায়কের মাধ্যমে আপনার সবার সঙ্গে যোগাযোগ করে সবাইকে কিন্তু আমি এই মেলাতে আনতে পেরেছিলাম। এবং একটা ম্যাগাজিনও আমরা প্রকাশ করছি, আপনি নিশ্চয়ই জানেন, আপনার সদগনায় প্রতি বছরই কিন্তু এটা প্রকাশ হয় এবং সেটার সম্পাদকও আমি হিসাবে সম্পাদকীয়তে আমি ছিলাম সকলের সহযোগিতায়। তো আমরা প্রচুর সাড়া পেয়েছি এবং এতে প্রচুর বিজ্ঞাপনও আমরা সংগ্রহ করেছি। আপনার মেলার জন্য আনুষঙ্গিক যে সকল সহযোগিতা দরকার তারা আমাদের সহযোগিতা দিয়েছে মানসিকভাবে, আর্থিকভাবে, সর্বক্ষেত্রে। তো আমি এটা অত্যন্ত মনে করি যে প্রতি বছর এভাবে যদি চলতে থাকে আমার বিশ্বাস আগামীতেও এই ম্যাকডোনাল্ড চার্চ এভিনিউ বৃহত্তর একটা সংগঠন প্রকাশ পাবে। আর এটার লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। গত 3 দিন আগেও আমরা এই সিএমবিবি বিজনেস অ্যাসোসিয়েশনের 5 সদস্য বিশিষ্ট ডেলিগেট আমন্ত্রণ দিয়েছিল ব্রুকলিন বরো প্রেসিডেন্ট, এবং তার আমন্ত্রণ পেয়েই কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম এবং আমাদের যে অ্যাক্টিভিটি গত 10 বছর ধরে তারা কিন্তু অবজার্ভ করেছে এবং অবজার্ভ করার পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে একটা সনদ দিয়েছে, সাইটেশন দিয়েছে আমাদেরকে এবং ব্রুকলিন বরো প্রেসিডেন্টের অফিসেই। প্লাস তিনি আমাদের ডিসকাশনের পরে তিনি অঙ্গীকার করেছেন যে বাংলাদেশি এই যে বিশাল বাংলাদেশি ম্যাকডোনাল্ড চার্চ এমনিতে ওনারা আমাদের একটা প্রস্তাব ছিল যে ঈদ মুবারক প্রতি বছরে যেটা হয় আমাদের ঈদের ছুটিতে যেন আমাদের ডিসপ্লে যেন করতে পারে এই ম্যাকডোনাল্ডসের উপরেই। উনি কিন্তু সনগ্রহে আমাদের এই প্রস্তাব মেনে নিয়েছেন এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন দেওয়ার জন্য। পাশাপাশি এটা ছাড়াও এই এলাকায় 30 বছর ধরে বাংলাদেশিদের একটা তাদের আবেদন যে এখানে পেট্রোল মানে আমাদের সিকিউরিটির জন্য আমাদের এখানে কিন্তু ভিজিলেন্স ক্যামেরা নাই, কিন্তু আমাদের গত বছর 2014-এ যখন ব্রুকলিন বরো প্রেসিডেন্ট আমাদের এই এলাকায় আসলেন তিনি কিন্তু এই স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন যে তোমাদের এই আপনার গ্রেডিংস ছাড়াও আমরা এই ভিজিলেন্স ক্যামেরা আর অন্য সিকিউরিটি পেট্রোল কমিউনিটি পেট্রোলের জন্য ব্যবস্থা করব।
তো তিনি এটাও কিন্তু রাজি হয়েছেন এবং পরবর্তীতে তিনি আমাদের কতগুলো সাজেশন দিয়েছেন। সেই সাজেশন করলে আমরা তিনি বড় প্রেসিডেন্ট আমাদের সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন। তো আগামীতে এই যে ধরনের মেলাটা হলো, এর থেকে আরও বৃহত্তর ধরনের মেলা হবে, যেহেতু দীর্ঘ 30-40 বছর ধরে আমাদের এখানে সন্দীপ বা বিভিন্ন অর্গানাইজেশন এখানে আছে, সন্দীপ অ্যাসোসিয়েশন, কুমিল্লা অ্যাসোসিয়েশন, চিটাগং অ্যাসোসিয়েশন, নোয়াখালী অ্যাসোসিয়েশন, কিন্তু তাদের কে পাশাপাশি সঙ্গে রেখেই আমরা চার্চ ম্যাকডোনাল্ড বিজনেস যারা লিডারশিপ যারা আছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামীতে আরও বিশালভাবে করব। আর আমাদের জুগলু ভাই তো কিছু বলেছেনই, যে যথার্থ বলেছেন যে যে বিজনেস অ্যাসোসিয়েশন শুধুমাত্র বিজনেসদের জন্য আছে তা নয়, এই অত্র একটা কমিটির জন্য কমিটিদের সুবিধার্থে কাজগুলো করে যাচ্ছে এবং কমিউনিটিতে আরও আপনার ইমিগ্রেন্টদের হেল্প করবে। আগামীতে এদের যেসব অসহায় লোক আছে তাদেরকে সার্বিকভাবে সহায়তা করবে। আবার ধন্যবাদ। জুগলু ভাই, আপনি বলছিলেন যে 2006 সাল থেকে যে যাত্রা শুরু করলেন, আজকে 2015 সালের মেলা, যদি সেটা সফলতার ধারাবাহিকতা বলেন তাহলে কীভাবে মূল্যায়ন করবেন? আমি একটু অ্যাড করি, ওই যে যেটা মা ভাই বললেন, সেটা হলো কি আমরা 5 কমিটি বিশিষ্ট একটা ডেলিগেট বড় প্রেসিডেন্ট সাহেবের সাথে দেখা করেছি। উল্লেখ করা এখানে প্রতি 2টা ঈদে এখানে মুসলমান আছেন, বাংলাদেশি আছে, যত আছে তাদের জন্য সময় খ্রিস্টানদের ধর্মের সময় ক্রিসমাস, ঈদ মোবারক, এটা দেখি প্লাস কমিটি পুলিশ পেট্রোল আমরা রিকোয়েস্ট করছি এই জন্য, কোনো কমিটিতে অনেক সময় ছিনতাই হয়, তারপর রেজিস্ট্রেশন হাঁটতেছে, পুলিশ পেট্রোল চাইছি এবং সিকিউরিটি ক্যামেরা ওখানে চাইছি, ওটা উল্লেখ করেছি ওদের। মেলা আমি ছিলাম, যদিও অনেক কনভেনার প্রপোজাল পেয়েছিলাম, কনভেনার পরে আমাদের সিনিয়র ভাইয়ের রিকোয়েস্টে কনভেনার আমরা ওখানে করছিলাম, আমাদের মা ভাইয়ের যিনি রেস্টুরেন্টের মালিক ছিল, পরে আমি হলাম চিফ। আমরা মেলা নিয়ে একটু সঙ্গে বিরতিতে যাবো। প্রিয় দর্শক, সময়ের বিরতি পর আবার আমরা ফিরে আসবো আজকের মেয়েকে আপনার মিলিনামের সঙ্গে। প্রিয় দর্শক, বিরতি পর আবার আমরা ফিরে আসলাম আজকে আমি। আজ আমাদের অতিরিক্ত কমিউনিটি অ্যাক্টিভিস্ট এইচ খন্দকার জুগলু এবং মোহাম্মদ মাহাব মালিক, দুজনকে আবারও স্বাগত। জুগলু ভাই বলছিলেন যে মেলা নিয়ে 2006 সাল থেকে আজ পর্যন্ত মেলার যে ধারাবাহিকতা সেই বিষয় নিয়ে বলছিলেন। জি, মেলা তো আমাদের যখন একটা জিনিস যখন ট্রাকে উঠে যায় ট্রেন লাইনে, তখন তো ট্রেনটা চলতেই থাকে। আমি করি কিংবা আপনি যে করুক, এটা চলতেই থাকে, আনলিস it comes to a serious problem or something else. যাই হোক, আমি মেলা আমাদের সফলতার সঙ্গে আরো বলি, এই যে মেলা আমাদের স্মৃতিকে, আমাদের কর্মকাণ্ডকে ধরে রাখার জন্য মেলা উপলক্ষে যে একটা ম্যাগাজিন বের করা, এর ধারণা কিন্তু আমি প্রথমে কত সালে ম্যাগাজিন বের করা? 2006 সালে প্রথম মেলায়। তখন ম্যাগাজিনটার নাম ছিল বিনিময়, নামটা আমি করেছিলাম এবং দেখে ম্যাগাজিনটা কপি আমার কাছে আছে, আমি সময় হলে দেখবে। হ্যাঁ, ওটা আমার কাছে কপি আছে, ওটাতে পুরো ডিটেলস লেখা আছে, মেলাটা কীভাবে আমরা শুরু করলাম, আমরা কীভাবে সংগঠন শুরু করলাম, তারপর কীভাবে এটা সাকসেসফুলি আমরা সবাই মিলে এটাতে গোছা নিয়ে আসা, অ্যাপ্রুভাল নিলাম এই দেশের সিটি প্রেসিডেন্টের কাছ থেকে। যাই হোক, ওখানে ম্যাগাজিনটা বের করার উদ্দেশ্য এটাই, আমাদের মেলার কর্মকাণ্ড, মেলা যারা করতেছে, এটার সাথে যারা জড়িত আছে, প্লাস আমাদের যারা বিজ্ঞাপনদাতা, আমাদের স্পন্সর শুভাকাঙ্ক্ষী, তাদের কথা, তাদের স্মৃতি ধরে রাখার জন্য এটা বিশেষ একটা সহায়ক হিসেবে কাজ করে। এবং প্রত্যেক মেলায় এই ম্যাগাজিনটা বের হয়ে এসেছে। এবার আপনি কনভেনার ছিলেন সর্বশেষ মেলা। জি, এবার কনভেনার হিসেবে আপনি কি সফলতা কি মনে করেন আপনাদের আগের তুলনায় এবার কি? দেখুন, ব্যতিক্রম তার আগে বলিনি, আমাদের মেলাতে প্রথমে আমরা কন্টিনিউ একা করে আসছি, সিএমবি চার্চ ম্যাকডোনাল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে, কিন্তু ইদানিং আমাদের এই এলাকায় কয়েকজন
কয়েকটা সংগঠন মেলা করে, তার মধ্যে চিটাগাং সমিতি আছে, চিটাগাং সেশন করতেছে, তারপরে আর একটা সংগঠন আছে তারা করতেছে, আগে বেবালিও করতো কিন্তু তারা বোধহয় এখন করে না, কিন্তু যে চার্চের বিনীত রাস্তাতে ওরা করতেছে। আমাদের আগে কয়েকটা সংগঠন করে ফেলাতে, তারপরে আমাদের মেলা দেখেন, এদের পরে আমাদের মেলা কিন্তু অ্যাটলিস্ট 25-30,000 লোক আসছে, এবং শেষ মুহূর্তে খানায় খানায় জায়গা ভরে গেছে, কোনো জায়গা ছিল না হাঁটার আর। এবং লাস্টে মেলা থামা দেবে না, পুলিশের টহল দিয়ে ওই যে মানুষের উপরে পাল্লাতে গাড়ি চালাতে, এইভাবে আস্তে আস্তে স্লো করে গাড়ি নামে তারপর এটা বন্ধ করতে হয়েছে। মানুষের স্রোত, এত মানুষের স্রোত ছিল এবং আইনগুলোকে খুব সাকসেসফুল হয়েছে। তবে এবার আমাদের টাইমটা পুলিশ প্রশাসন এক্সটেন্ড করবো বলে বলছিল, কিন্তু যে মেন কমান্ডিং অফিসার সে প্রেজেন্ট ছিল না, একটা ভারপ্রাপ্ত লোক ছিল, উনি ওরকম এক্সটেন্ড করেনি, শুধু 15-20 মিনিট আমাদের একটু এডিশনাল টাইম বাড়াইছে। যদি একটু আধা ঘন্টা 1 ঘন্টা থাকতো তাহলে আমাদের যারা বাংলাদেশের শিল্পী তারা আরো অনেকগুলি গান পরিবেশন করতে পারতো এবং সবাই আরো উপভোগ করতো। মেলার যদি আপনি মূল্যায়ন করেন যে বাণিজ্যিক, সামাজিক, সাংস্কৃতিক, দেশীয় মূল্যবোধ সবকিছু মিলে যদি মূল্যায়ন করেন, আসলে মেলার কোন দিক থেকে আপনার বেশি প্রাধান্য দেন? আমি এখানে বলতেছি বেশিরভাগই এটা সামাজিক দিকটা বলবো, তারপর আসে আপনি বাণিজ্যিক। তবে মেলা করেন আপনি যাই করেন, প্রতিটা সবকিছু তো মানুষ তো পজিটিভ নেগেটিভ আছে, বুঝছেন না? অনেকে এটা খুব ভালোভাবে দেখে, বেশিরভাগই 90%। কিছু লোক আছে এটা ভালোভাবে দেখে না, যার যেরকম মন আর কি, যার যেরকম মতামত। কিন্তু সার্বিকভাবে এটা সবাই ভালোভাবেই দেখে এবং এটা এক ধরনের আমাদের একটা সুনামি বলতে পারেন। সেখান থেকে আপনার যে অর্থ আয় হয়, সেই আয়টাকে আপনারা কোন কাজে বিনিয়োগ করেন? এটা আমাকে তো আসলে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা কমিটি তারা বেশি ভালো বলতে পারতো। তা আমি মনে করি তারা এটা বিভিন্ন কমিউনিটি উন্নয়নমূলক কাজে ব্যবহার করে। আর আমাদের খরচটা বেশিরভাগই মেলার যত ধরনের এক্সপেন্সেস আছে, যেমন শিল্পী আনা, তারপরে আপনার যে আমাদের লেবার ঠিক করতে হয় মেলার জন্য, স্যানিটেশনকে অনেক টাকা দিতে হয়, প্রায় 1400-1500 টাকা স্যানিটেশন চলে যায়, এফডিএন পারমিট লাগে 600 টাকা, মেলার দিনে লেবার লাগে 1500 টাকা, সিকিউরিটি লাগে 2000 টাকার মতো। বাংলাদেশের শিল্পী আসলে 15-16 হাজার টাকা চলে যায়। দেওয়ার পরে অনেক খরচ, যে টাকা থাকে আমরা কমিটি উন্নয়নে খরচ করার চেষ্টা করি। যেমন আমাদের এলাকার মসজিদে দেওয়া হয়েছে, প্রায় অনুদান দেওয়া হয়েছে, $10,000 অনুদান দেওয়া হয়েছে আগে। মেলার আয় থেকে না, এটা আমাদের সংগঠনের ফান্ডের থেকে দেওয়া হয়েছে, সংগঠনের ফান্ড থেকে তাদের দেওয়া হয়েছে। সংগঠনের ফান্ডটা এইভাবেই আছে, মেম্বারদের পয়সা প্লাস মেলার ইনকাম যা পাচ্ছে ওখান থেকে দেওয়া হয়েছে। করার সুযোগ থাকে কিনা মেলা আপনাদের এই বিজনেস অ্যাসোসিয়েশন বা আপনাদের আয় থেকে? দেশে তো একটা অনেক বড় হলো না, সিডোর হলো, তারপর কি হলো, সেখানে তো এখান থেকে টাকা পাঠিয়েছে। তবে এখানে বিভিন্ন এনজিও কোম্পানি আছে বাংলাদেশে, যেমন অপটিমিস্ট, ওনাদেরকেও ভালো অনুদান দেওয়া হয়েছিল। অপটিমিস্ট একটা সংগঠন আছে, ওখানে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাছাড়া আমাদের সংগঠনের বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারি যে আছে, আর আপনার ইতিহাস যারা আছে, আপনার কমিটিতে যারা আছে, কমিটি, তারা এগুলি ডিসিশন নেয় বেশি। আমি তো সাধারণ মেম্বার প্লাস এক্স ইলেকশন কমিশনার ছিলাম সিএমপিপি এর, এবং আপনার এই সংগঠনের সাথে পুরানা এই যে মেলা সংক্রান্ত ব্যাপারে গত মেলার কনভেনার, এর আগে ছিলাম জয়েন্ট কনভেনার, প্রধান সমন্বয়কারী ছিলাম, জয়েন্ট কনভেনার ছিলাম, বিভিন্ন পদে আমি কাজ করে গেছি। সাধারণত মেলা যাতে করে অ্যাপ্রুভালটা আসে সঠিকভাবে, সেই দিকটা আমি বেশি দেখি আর কি, বুঝছেন না? আবার সাথে কথা বলবো বিষয় নিয়ে। মোহাম্মদ ভাই বলছিলেন যে মেন স্ট্রিমের সাথে যে কমিউনিটি বা এখানকার বাঙালি কমিউনিটির একটা সেতু বন্ধন তৈরি করা, তাদের সাথে যোগাযোগ করা, তো কতদূর আপনারা সেখানে মেন স্ট্রিমের সাথে সেই যোগাযোগটা রক্ষা করতে পারছেন? সুন্দর, থ্যাংক ইউ। মেন স্ট্রিমের সঙ্গে আমি দীর্ঘ 10-12 বছরের ঊর্ধ্বে আমি এদের সঙ্গে জড়িত আছি। যেহেতু সাউথ এশিয়ান অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার, এটার ভাইস প্রেসিডেন্ট, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রাল বডিতে, সেই সুবাদে নিউ ইয়র্ক সিটিতে 5টি বড় প্রেসিডেন্ট এবং তাদের অফিসিয়াল
ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে সরাসরি আমি মানে জড়িত আছি এবং তার সঙ্গে কাজ সেইটা সুবাদে আমি কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে নিয়ে যেতে পারছি এবং তাদের অনুপ্রেরণায় আমার একটা নিজস্ব একটা এনজিও একটা প্রোগ্রাম আমার আছে স্যাকো আমেরিকা আর আপনার কিডস পিডিটি ট্যাকলার্স কাজগুলো করে যাচ্ছি এবং তাদের সহযোগিতা আছে আর সেইভাবে পরিচিত আছে আর কি। আমি ইতিমধ্যেই গত বছরে 2 বছর আগেও আমাদের বর্তমানে নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ব্লাজিওকে আমাদের এই মেলাতেই কিন্তু এনেছিলাম এনেছিলাম এবং তিনি এসেছিলেন। আমাদের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ক্যান থমসন, আপনার ব্রুকলিন বড় প্রেসিডেন্ট এরিক অ্যাডাম, আমাদের ওখানে যে কাউন্সিলম্যান মিস্টার বেডল্যান্ডার সহ কংগ্রেসম্যান ইভি ডিক্লার, তারা সরাসরি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং তারা অবগত আছেন এবং তাদের সম্মানে আমরা সম্মানিত করেছি আমাদের বাংলাদেশি অথচ বাংলাদেশের এলাকা থেকে তাদেরকে আমরা সনদ দিয়েছি যে এবং পাশাপাশি তারাও কিন্তু আমাদেরকে সম্মানিত করেছেন এবং করে যাচ্ছেন। আমাদের সেই সুবাদে কিছুদিন আগে জানতে পারছেন জুমুলভাই বলেছে আর কি, আমরা একটা আবেদন যেটা করেছি এবং সেটা ফলপ্রসূ হতে চলেছে আগামীতে এবং আরও এটার লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং দেখবেন কত সামনে আসছে 29 তারিখে কম্পিউটার নিউ ইয়র্ক সিটি কম্পিউটার স্কট, মানে গতকালই আমরা এখানে জ্যাকসন হাইটে আপনাদের এখানে আমরা ইমিগ্রেন্টদের রাইট নিয়ে আমরা বক্তব্য রেখেছি এবং ইমিগ্রেন্টদের রাইটদের বাংলায় অবগত করার জন্য সবাইকে এটার সুবিধা গ্রহণ করার জন্য একটা বই বের করেছি এবং সেটা সুবাদে 29 তারিখে ব্রুকলিন কেনসিংটন এরিয়াতে আমরা ঠিক রাজনীতির সামনে থেকে আমাদের এই যাত্রা শুরু হবে এবং স্কটকে প্রতিদিন ওই এলাকায় বিজনেসম্যানদের সঙ্গে পরিচয় করে দেওয়া হবে এবং আরও এটার জন্য কার্যক্রম আরও এগিয়ে মানে বেগমান সেটার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আবার আপনাকে বিষয় নিয়ে কথা শুনবো। যেগুলো আপনি বলছিলেন সেখানকার মেলা নিয়ে এবং কমিউনিটির কার্যক্রম নিয়ে, এখানে যে অনেক বিজনেসম্যান রয়েছে তাদের অবস্থা কেমন, তারা কেমন করছে? আমি তো দেখি, আমি যেটা বলবো ওটা মেলা উপলক্ষে তো তারা যথেষ্ট সফল বিজনেস করে এবং আমি তো দেখি প্রতিটা মেলা প্রত্যেকটা দোকান দাঁড়ানোর জায়গা নেই ভিতরে, ঠিক না মা ভাই? প্রতিটা দোকান এমন ব্যবসা করে তাদের বোধহয় আমি কি বলবো বাংলায় দম ফেলানোর সময় নেই, এরকম অবস্থা লাভবান। দেখ এই অবস্থা সবাই, বিশেষ করে দেখবেন আপনি আমাদের আবদুল্লাহ সুইটমিন আছে, ঘরোয়া স্কুল আছে, তারপরে আগে ছিল সুগন্ধা, এখন নতুন করছে আপনার রাজনী, তারপরে আরো কিছু রেস্টুরেন্ট আছে, সবাই খুব ব্যস্ত থাকে এবং সবাই ওখানে স্টলও নেয়। এখন ব্যবসায়ীরা ওভারঅল কেমন আছে সেখানকার যে এলাকাটা? অনেক ব্যবসা আছে পুরানা, অনেক আছে নতুন, তবে এবারে সবাই ভালোই বিজনেস করতেছে। অনেক কম্পিটিশন, যেমন বিশেষ করে আমি আমারটাই বলি মানি ট্রান্সমিটার কিন্তু যথেষ্ট কম্পিটিশন। এই যে আমি বলবো এখন তো আমি ব্যাঙের ছাতার মতো চতুর্দিকে সব জায়গায় মানি ট্রান্সমিটার হয়ে গেছে। আগে তো এক সময় আমরা একসাথে ব্যবসা করছি, এখন আর ওই সুযোগ নেই। এখন আপনি গ্রোসারি দোকানের ভিতরেও মানি ট্রান্সমিটার আছে, সুতরাং খুব প্রচুর কম্পিটিশন, বিশেষ করে মানি ট্রান্সমিটার বিজনেসটা। আপনাদেরটা কেমন চলছে? আমাদেরটা রাইতে খারাপ না। আগে আমরা দোতলা ছিলাম, দোতলার কারণে অনেকে মহিলারা বাচ্চারা উঠতে পারতো না, আসতে পারতো না, ওদের অসুবিধা হতো। পরে আমি খুবই আল্লাহ রহমে খুবই মানে অনেক খুঁজে নিচে একটা জায়গা পাইলাম, ওই জায়গাটা আমি নিচে আসার পরে উপরে ব্যবসা ডাবল হচ্ছে। এখন ব্যবসা ডাবল? হ্যাঁ, উপরে যা ছিল সরকার তার চেয়ে নিচে ডাবল হচ্ছে। আপনারা মূলত সেবাটা কিভাবে দিচ্ছেন? অফিসে, অনলাইনেও কি আপনাদের সেবা? অনলাইনে আছে, অনলাইন প্রসেসিংটা আমাদের সেন্ট্রাল অফিস করে ম্যানহাটনে, উনি আপনারা সরাসরি সেবা দিচ্ছেন? আমরা সরাসরি, আমাদের এখানে এখন নতুন অনেক কিছু আছে, যেমন ইনস্ট্যান্ট ক্যাশ পিক আপ। আপনি আজকে টাকা দিবেন সোনালী ব্যাংক হলে সাথে সাথে বাংলাদেশের যে কোনো সোনালী ব্যাংক পরের দিন টাকা পেয়ে যাবেন ভোটার আইডি পিন নাম্বার দিয়ে। আর আপনার সোনালী ব্যাংকেও যদি অ্যাকাউন্ট থাকে সাথে সাথে টাকা পেয়ে যাবেন বিজনেস কর্মদিবস ছুটি ছাড়া। আর আপনার যদি অন্যান্য ব্যাংকে বিএফটিএম সিস্টেম আছে, ইলেকট্রনিক সিস্টেম, যাদের অনলাইন ব্যাংকে আছে, ওটা 24 আওয়ার্স পায়। এখন অনেক আপনার এই টাকা পাওয়ার টাইমটা অনেক দ্রুত করা হচ্ছে। তো ওই যে অন্যান্য বললেন যে ব্যাংকের ছাতার মতো অনেকগুলো সেখানে প্রচুর সব জায়গায় রয়েছে, এ থেকে আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে কিনা? কিছুটা তো হয়েছে, কিছুটা, কারণ শুনেন মানুষ তো আপনি মানুষের কথা শুনে
সবাই তো আপনার ইনা মানুষের কথা বলে যদি ম্যানেজ করে নিয়ে যায় তাহলে তো ব্যবসা কিছুটা হয়। আর সবাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি নিরাপত্তার প্রতিষ্ঠান তো একটা সমান এক্সচেঞ্জ, আর তো নাই। সেটাই। এখন রাষ্ট্রীয় একমাত্র প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ, হ্যাঁ, বেসরকারি রয়েছে এবং বিদেশি প্রতিষ্ঠান রয়েছে, এগুলোর মধ্যে মূলত পার্থক্যটা কি? পার্থক্য এটাই, আমি যেটা মনে করি, আমার অ্যাকর্ডিং টু মাই ভিউ অফ আইডিয়া, যে আমাদের তো কখনো বন্ধ হওয়ার সুযোগ নেই, এবং আমরা কারো টাকা আমি কোনো সময় দিয়ে ব্যাংক ট্রান্সফার করবো না। আমার অনেকে আছে যেমন র্যান্ড কার্ড ব্যাংক ট্রান্সফার করছে, বন্ধ হয়ে গেছে। অনেকে আছে আবার আপনি দেখছেন লন্ডনে কিংবা লোকালেও হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তখন তো আপনার অনেকের টাকাও মার যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের তো এটার সম্ভাবনা নেই, বুঝছেন না। আর অন্যান্য যারা আছে তারা কিভাবে করতেছে, কিভাবে সার্ভাইভ করতেছে, এটা তারাই ভালো বলতে পারে। তবে মনে হয় না যে খুব একটা ভালো অবস্থানে আছে। আর যে রেট এবং কমিশন, এগুলো নিয়ে আপনাদের তাদের মধ্যে পার্থক্যটা কি? আমাদের রেট হলো গভর্নমেন্ট ফিক্সড, যেটা করে বাংলাদেশ ব্যাংক থেকে আসে। কিন্তু আসার পরে এটা আমাদের মেন অফিসে যায়, মেন অফিস থেকে আমাদের ইনস্ট্রাকশন দেয়, সেই অনুযায়ী আমাদের রেট চেঞ্জ হয়। কিন্তু সাধারণত সবাই আমাদের রেটটাই ফলো করে, কমিশনটাই ওরা আমাদেরটাই ফলো করে। দু একটা ক্ষেত্রে হঠাৎ করে আমাদের যারা যে মনে করেন আমাদেরকে একটু করতে চায়, ব্যবসায়িকভাবে একটু হারাতে চায়, তারা মনে করেন হঠাৎ করে 5 পয়সা বাড়ায় দিল আপনাদের রেট থেকে। হ্যাঁ, এরকম করে। সেক্ষেত্রে হয়তো কিছু কাস্টমার সেখানে, হ্যাঁ, কিছু কাস্টমার। তো এখন আপনাদের যে ব্রুকলিনে যে ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চের এখানে সেবা দিচ্ছেন আপনারা, গ্রাহকরা কোনো টাকা পেতে এমন কোনো অভিযোগ করে গেলে যে দেরি হয়, বা ওইখানে বাংলাদেশে টাকাটা যে জায়গা থেকে নেয় টাকা যে পায় নাই, যে এরকম কোনো কমপ্লেন আমি আল্লাহর রহমতে গত 6 মাসে পাই নাই। 6 মাস আগে দু একটা ক্ষেত্রে মানুষ বলতে পারে ভাই টাকাটা আজকে পাই না, আপনি বলছেন আজকে পাইবেন। সেক্ষেত্রে হয় কি, আমাদের তো এখন ইনস্ট্যান্ট ক্যাশ পিকআপ আছে, এবং সাথে সাথে টাকাটা অ্যাকাউন্টে চলে যায়। অনেক ক্ষেত্রে হয় কি, সার্ভার ডাউন থাকলে গ্রামে প্রত্যন্ত এলাকায় মনে করেন সার্ভার ডাউন কিংবা অনলাইন ওরা কম্পিউটার অন করতে পারেনি, তখন ওরা হয়তো বলে যে ভাই আজকে টাকাটা আমরা দেখতে পাচ্ছি না, আপনি কালকে আসেন। কারণ ভোটার আইডি দিয়ে যারা 3 নাম্বার টাকা দেয় তারা চলে যাবে, তাদের অ্যাকাউন্ট নেই। সেই ক্ষেত্রে 6 মাসে একটা কমপ্লেন আসছিল, কিন্তু পরে আমরা এটা আবার পরের দিনই আবার ওটা পেয়ে গেছি। কাস্টমারদের কমপ্লেন দিলে আমরা মেসেজ দিই, পরের দিন আমাদের উত্তর আসে। ব্যাপারটা সাধারণত খুব কম কমপ্লেন নাই। তো সোনালী এক্সচেঞ্জ থেকে ধরেন আপনারা যে অ্যামাউন্টগুলো পাঠান, সেখানে কত টাকা পর্যন্ত যে আপনাদের সরাসরি দেওয়া যায়, বা কোনো গ্রাহকদেরকে কোনো জিজ্ঞেস করার প্রয়োজন হয় না, বাইরে দেখতে হয় না, এরকম? 2000 নিচে কোনো কিছু লাগে না। 2000 উপরে গেলে সিম্পল টাইটি দেখাতে হয়। আর 2001 থেকে আপনি 3000 পর্যন্ত আইডিএস কার্ড দুটাই শো করতে হয়, এই দেশের আইন কমপ্লেক্স পাওয়া। আর 3000 অ্যাবাভ যদি পাঠান, আপনার আইডিএস কার্ডের ফটোকপি অবশ্যই লাগবে। সেই ক্ষেত্রে ফিটা কেমন নেন, কত টাকা? ফি আমাদের ম্যাক্সিমাম ফি হলো $500 পর্যন্ত $2, $500 থেকে $1000 $4, 1000 থেকে $2000 $6, 2000 and up $8। এভাবে বাংলাদেশ ব্যাংক থেকে সেটা নির্ধারণ করে দেওয়া হয় আমাদের রেটটা। আর কমিশনটা সাধারণত লোকালি করে, তাও বাংলাদেশের সাথে আলাদা আছে। এবং আপনাদের যে রেটটা থাকে এখানে বাইরে যতগুলো বিভিন্ন স্টেটে যে শাখাগুলো রয়েছে, সোনালী এক্সচেঞ্জের সব সমান থাকে। আবারও আমরা এই বিষয় নিয়ে মাহবুব ভাই এই বিষয় নিয়ে বলছিলেন যে এখানকার যে মেইন স্ট্রিমের যে কার্যক্রম, এখন নতুন প্রজন্ম আসলে কতটুকু ইনভলভ হচ্ছে, সেই বিষয়টা যে বলেন, আপনারা কি তাদেরকে ইনভলভ করতে পারছেন যে আপনারা যে প্রোগ্রামগুলো করেন, এমনকি যে মেলা করলেন সেখানে নতুন প্রজন্মের উপস্থিতি কেমন? আমরা মেলার মাধ্যমে খুব একটা আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সিটি বিভিন্ন অফিসের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ওরা একটু বেশ মানে মূল্য দিচ্ছে। এবং আমরা এই লক্ষ্যে আমরা একটা কমিটি গঠন করেছি। আপনি জানেন যে সাউথ এশিয়ান আমেরিকান লেবারে এখানে ইয়থ গ্রুপ একটা আছে, এবং যেটা লিড দিচ্ছে আপনার মিসেস জামিলা উদ্দিন, এবং তার ছেলেও আছে, মেজবা ভাই, ওনার ছেলের নাম
নাসুদ্দিন, উনি কম্পিউটার সহ আরও বিভিন্ন ইয়ত গ্রুপে তার আপনার active, এবং আমার ছেলেও ফাহাদ মালিক, এও ব্রুকলিন কলেজ থেকে পাস করেছে। তো ওদের গ্রুপগুলো বেশ অ্যাক্টিভ ভূমিকা রাখছে আর কি। আমি দেখেছি যে গত পরশুদিন মিটিংয়ে আপনার এই ইয়তদের উপরেই কথা চলছিল যে তারা এই দেশে স্পেশালি শুধু বাংলাদেশি না, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, অন্য যে সাউথ এশিয়ান যারা আছে তারা যথেষ্ট ভূমিকা রাখছে। বিশেষ করে এডুকেশন ক্ষেত্রে আপনি জানেন খান টিউটোরিয়ালে ইভেন খান, সেও আপনাদের এই 5টা বড় তার আপনার শিশুদের জন্য স্পেশালাইজ স্কুলে কীভাবে ভালোভাবে পড়তে পারা যায় এবং তাদের এদের অবদান রেখে চলেছে। পাশাপাশি যেমন ইয়ত গ্রুপের মধ্যে আমি দেখতে পেয়েছি, আমি যে সংগঠন যেতে আছে কিডস, বাচ্চাদের সংগঠন, নতুন প্রজন্মের তারাও দেখছি যে এর মধ্যে মোটিভেটেড হচ্ছে, যারা কীভাবে অটিজম, এই অটিজম যে খুবই একটা মারাত্মক প্রবলেম মানে ধারণ করেছে এবং এটা একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, এবং এটাকে কি প্রতিকার যদি এই মুহূর্তে না করা যায়, ইটস ভেরি টাফ। এখানে কোনো মেডিকেশন না, এটা শুধুমাত্র কিউরেটিভ সাইডটা, এটাই যে প্রিকশনটা কী হবে এবং ফ্যামিলি প্যারেন্টদের মধ্যে উদ্বুদ্ধ করতে হবে এই কারণে এইভাবে হয়, এটাকে হাউ টু ওভারকাম দিস থিংস। তো এই অ্যাওয়ারনেসের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং কাদের দিয়ে, এই ইয়ং দিয়ে, এই যে যারা বর্তমান নতুন প্রজন্ম তাদের দিয়ে কিন্তু আমরা এগিয়ে নিচ্ছি এবং তারা কিন্তু এটাকে মোটিভেট করে আপনার অটিজম স্পিক শুরু করে ইউনাইটেড নেশন আপনার অটিজম বিভিন্ন সেমিনারগুলো আমরা আয়োজন করছি। পাশাপাশি আমাদের এই যে মেলা হয়ে গেল এবং মেলাতেও কিন্তু আমরা অটিজম অ্যাওয়ারনেসের উপর আমরা কিন্তু অনেক ফ্লায়ার দিয়েছি এবং শিশুদেরকে কীভাবে এর থেকে দূর আপনার লাভবান হওয়া যায়, প্যারেন্টসদেরকে আমরা তাদেরকে করণীয় কার্যক্রম বলেছি। তো তারা অত্যন্ত সানন্দে তারা গ্রহণ করেছে এবং তাদের অত্যন্ত এতে বেশ ফলপ্রসূ আমরা পেয়েছি এদেরকে। জুগলু ভাই যদি বলেন যে নতুন প্রজন্ম আপনাদের এই কর্মকাণ্ডের সাথে কতটুকু সম্পৃক্ত হচ্ছে? নতুন প্রজন্ম তো যথেষ্ট রেসপন্ড করে, তারা আমাদের মেলা আসে, আমাদের কালচার দেখে এবং লাইভ ওরা এক্সপিরিয়েন্সটা নেয়। অনেকে মনে করেন যে অনেকে বাংলাদেশে যাইতে পারে না, বিভিন্ন সমস্যা আছে হয়তো বা কাগজপত্র কিংবা যাই হোক, তারা সরাসরি আমাদের কীভাবে আমরা কী করি, বাংলাদেশি কালচারটা কী, ওরা এই জিনিসটা জানতে পারে, ওদের যথেষ্ট রেসপন্ড করে। এবং নতুন প্রজন্ম ছেলে মেয়েদের জন্য আমরা এইবার মেলা আমরা নতুন রাহিমি খান নামে একটা মেয়ে, বাংলাদেশি মেয়ে, এখানে জন্মগ্রহণ করছে, আমার পরিচিত লোক লিটন খানের মেয়ে, ওনার মূলধারা ইংলিশ গান করে, খুব নাম করছে। ওই যে লিঙ্কন সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের শো হয়েছে, তো সেই মেয়েটারা গান গাইছে। তো নতুন প্রজন্ম ছেলে মেয়েরা খুব পছন্দ করছে ওই গানটা, ইংলিশে যে গানগুলি গাইছে, শুনছেন বোধ হয়, রাইট? ওরা ভালোই ওরা পছন্দ করতেছে। সাধারণত একঘেয়ে বাংলা গান গাইলে কন্টিনিউ এদেশের ছেলেমেয়েরা মনে করেন শুনতে চান, সেক্ষেত্রে এই দেশের ছেলে মেয়েদেরকে বা এখানে জন্ম নেওয়া বা বেড়ে ওঠা ছেলেদেরকে আরো আকৃষ্ট করার জন্য আমরা এবার নতুন। জুগলু ভাই, আপনি এছাড়াও আরো বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সাথে সম্পৃক্ত, মানে যে আমি মানিকগঞ্জ সমিতি নর্থ ইনকের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলাম এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি আর কি। আঞ্চলিক সংগঠনগুলো কমিউনিটি বিনির্মাণে কি ভূমিকা রাখছে বা দেশের জন্য তারা আঞ্চলিক সংগঠন কিন্তু আমার তাই বলি, শুধু মানিকগঞ্জ কিন্তু যথেষ্ট আমাদের সংগঠন থেকে মানিকগঞ্জে বিভিন্ন এলাকা ভাগ করে দেওয়া আছে। বিভিন্ন সময় দরিদ্রদের জন্য দান, ডোনেশন, কবরস্থান থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে বন্যার্থদের জন্য যথেষ্ট আমরা টাকা দিচ্ছি কিন্তু আমাদের সংগঠন থেকে, এবং এটা মোটামুটি ভালোই আমাদের সময় করছি। অনেক আমাদের এভিডেন্স আছে, অনেক কর্মকাণ্ডের অনেক আছে, নিউজও আছে, প্লাস আমরা সংগঠনের ডোনেশন করছি বিভিন্ন এলাকায়, তারও কোনো আছে। অন্যান্য বলতে পারেন নিশ্চয় তারাও করে। তো যে আঞ্চলিক সংগঠনের নতুন প্রজন্ম কি কতটুকু সম্পৃক্ত হচ্ছে? আঞ্চলিক সংগঠনের নতুন প্রজন্ম খুবই কম বলতে গেলে, নতুন প্রজন্ম খুবই কম আছে। তারা যায় বিভিন্ন শোতে যায়, যেমন আমাদের বৈশাখী অনুষ্ঠানে যায়, বৈশাখী অনুষ্ঠানে যাই, কিন্তু এমনিই আমাদের সভা সেমিনার কিংবা ইতে এরা এরকম একটু ইন্টারেস্ট, সভা সেমিনার তো লং। আমাদের যে বৈশাখী মেলা টেলা হইলে তারা যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়, পিকনিকে যায়, এই সমস্ত সামাজিক অনুষ্ঠানে যায় আর কি।
আর যেগুলো আপনি এখানে দীর্ঘদিন প্রায় 30 বছর এই দেশে রয়েছেন, এখানে যে বিভিন্ন সংগঠনগুলো কাজ করছে, কমিউনিটি নিয়ে কাজ করছে, বিভিন্ন আঞ্চলিক সংগঠন, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন এবং দেশীয় রাজনীতিও এখানে রয়েছে, মূলধারা রাজনীতি, সবগুলো আসলে কোন কাজটা করলে পরে কমিউনিটির জন্য, দেশের জন্য বেশি সেবা করা যাবে বলে মনে হয়? দেখুন, এই প্রশ্নের উত্তর আমি একটু টাফ এটা বলা, কারণ কি আমি বলি এই দেশে বিএনপিও আছে, বিএনপি যারা পছন্দ করে তারাও আছে। আমার কাছে আমার বাবা একজন জাতীয় নেতা ছিল, খন্দকার আমিন সাহেব, উনি কিন্তু দূর জন্য কথা বলছে যখন যে ক্রাইসিস টাইমে সময় আর কি। যাই হোক, এখন আমি মনে করি যে যেটা করতে পছন্দ করে, যে যেভাবে পছন্দ করে, যে যেভাবে নিজেকে বিজি রাখে, বুঝছেন না, সেভাবেই। তবে সবাই, আমি আশা করি সবাই কমিটি উন্নয়নের আমাদের প্রজন্ম, তবে আমাদের দেশের ভাবমূর্তি রক্ষার্থে কাজ করবে, সেটাই আমার প্রত্যাশা। আমি যে বিষয়টা বলছি যে আসলে কমিউনিটির জন্য যদি কাজ করার জন্য, কমিউনিটি এবং দেশের জন্য আসলে কোন কাজটা, কোন সংগঠন এখানকার মূলধারা, দেশের সংগঠন, সেই বিষয়টা বলছিলাম। এখানে তো আমাদের বড় বৃহৎ সংগঠন তো বাংলাদেশ সোসাইটি আছে। বাংলাদেশ সোসাইটির সমস্ত যত লোকাল আঞ্চলিক সংগঠন আছে সেগুলি গার্ডিয়ান হিসেবে বলতে পারেন। তারাই তো বেশি উদ্যোগী হবে, তারা উচিত কমিটি কোথায় কি দরকার, কমিটি কোথায় কি উন্নয়ন প্রয়োজন, কিংবা কাজ আলাপ করলে কি ভালো হয়, রাজনীতি বলেন আর আপনার এখানকার আঞ্চলিক বলেন, সব কিছুর সাথে সমন্বয় করে তাদের কাজ করা উচিত, সেটা আর কি আমি বলতে পারি আপনাকে। আর ব্রুকলিন এলাকা আপনি এখন যেভাবে সময় দিচ্ছেন কমিটির জন্য, বিজনেসম্যানদের জন্য এবং সোনালী এক্সচেঞ্জের জন্য, সেখানে কি কি সমস্যাগুলো দেখেন প্রতিনিয়ত? বড় সমস্যা কি মনে করেন? সোনালী এক্সচেঞ্জ তো অনেক কম্পিটিশন, যার কারণে বিজনেস কমে গেছে। আর সোনালী এক্সচেঞ্জের সমস্যা বলতে, সোনালী এক্সচেঞ্জ আপনার সোনালী এক্সচেঞ্জ বিজনেস আপনার আগের মতো ভালো না হলেও খারাপ হইতেছে না। কিন্তু আমি আমার অন্যান্য প্রবলেম বলতে এলাকা, যেমন ব্রুকলিনে মনে করেন আমাদের এলাকায় বাঙালি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অনেক নতুন ইমিগ্রেন্ট আসতেছে, তারপর নতুন লোকজন আসতেছে বাংলাদেশ থেকে, নতুন প্রজন্মর ছেলেমেয়েরাও বড় হইতেছে, হইতেছে। সেই জন্য আমাদের এলাকা উচিত, আমাদের এলাকা আমাদের সবাই একটু সচেতন হওয়া, আমাদের এলাকার বেড়ে ওঠা ছেলে মেয়েদেরকেও শিক্ষাদান করা, ধার্মিকভাবে বলেন, আপনার সামাজিকভাবে বলেন, আপনার এদেশের পড়াশোনা থেকে শুরু করে সব দিক দিয়ে তাদেরকে সময় দেওয়া উচিত, প্যারেন্টসদের বেশি সময় দেওয়া উচিত। এবং এলাকার উন্নয়নের জন্য কমিটি লিডাররা, বিশেষ করে কমিটি অ্যাক্টিভিস্ট যারা আছে, আমরা ছাড়াও সবার উচিত সিটি প্রশাসনের থেকে শুরু করে মূল ধারার সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে এলাকার আরো উন্নয়নের প্রসার ঘটানো আর কি। বিষয়টা মহাপাই যদি বলেন যে কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো, কি মনে হয় কোনো সমস্যা রয়েছে কিনা? হ্যাঁ, সমস্যা তো রয়েই গেছে সব জায়গায়, যখনই কোনো সংগঠন সেখানে একটা সমস্যা থেকেই থাকে। তবে যারা কাজ করে তারা কাজ করতেই থাকে, একটা সমস্যার মাঝেও তারা কিন্তু চেষ্টা করে একটু ওভারকাম কীভাবে করা যায়। তো সেই লক্ষ্যে আমরা যেটা কি একটু পূর্বে আমরা বলছিলাম যে আমি যেহেতু থাকি ব্রুকলিনে, আর সেহেতু ব্রুকলিনবাসীদের পাশাপাশি সবার জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। যেগুলো কিছুক্ষণ আগেই বললো যে সিটি অফিসিয়ালের ছাড়া আমাদের কোনোভাবে মূলধারা ছাড়া কোনোদিন সম্ভব না। অন্তত আমরা সবাই যুক্তরাষ্ট্রে থাকি, আমাদের সন্তানরাও এখানে বেড়ে উঠছে এবং তারা বাংলাদেশের কৃষ্টিকে সঙ্গে করেই, কিন্তু তাদেরকে নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমরা অভিভাবক হিসেবে কখনো থাকি, কখনো তাদের মাঝে তাদের সহযোগিতা করি, তাদেরকে আমরা চেষ্টা করি আমাদের এই যে কৃষ্টি, বাংলার কৃষ্টি বা ঐতিহাসিক জিনিসগুলো তাদেরকে জানানো। এবং এই যে কিছুক্ষণ আগে যুগলভাবে বললো যে মেলাটা তো শুধুমাত্র মেলাটা করার জন্য একটা দিনের জন্য না, এটা থেকে বাংলাদেশি কালচারকে আমরা তাদেরকে নতুন প্রজন্মদেরকে আমরা জানাতে চেষ্টা করি। এবং সেই লক্ষ্যে আমরা, আপনি জানেছেন যে আমি ব্রুকলিনে আমরা কয়েকটা জন মিলে একটা বাংলা সেন্টার নামে একটা সংগঠন করেছি, যেটা আপনার অলাভজনক নন প্রফিট অর্গানাইজেশন। এবং 2 বছরের মাথায় আমরা অনেক ইমিগ্রেন্টকে আমরা বিনা পয়সায় তাদেরকে আমরা ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেছি।
এবং আপনারা খুশি হবেন আগামী 1 মাসের মধ্যে আমরা একটা স্পেশাল আমরা জায়গা নিতে যাচ্ছি ব্রুকলিনে, যেখানে আরও প্রচুর পরিমাণ যারা ইমিগ্রেন্ট এখানে আসবে তাদেরকে ইংরেজি শিক্ষা দেওয়া হবে। পাশাপাশি আমাদের কম্পিউটারে যাদেরকে যেন শেখানো হয় তাদের সে ব্যবস্থা করা হবে। নতুন চাকরির সন্ধানে আমরা প্রতি সপ্তাহে একটা করে চার্ট আমরা টাঙিয়ে দিব এবং তারা সন্ধান এই সংস্থার মাধ্যমে বা এই বাংলা সেন্টারের মাধ্যমেই তারা চাকরিতে আপনার যোগাযোগ করবে, আমরা তাদের সহায়তা করব। পাশাপাশি সিনিয়র সিটিজেনদের জন্য আমরা কিন্তু একটা বিরাট একটা পদক্ষেপ সামনে নিতে যাচ্ছি। তো এই আমাদের সংগঠন 2টি বছর মাথায় আমরা কিন্তু এই কতগুলো জিনিস আমরা কিন্তু করেছি, শুধুমাত্র আমাদের বাংলাদেশি কমিউনিটিতে ব্রুকলিনের জন্য না, গোটা 5টি বড়োর জন্য আমরা পরবর্তী পদক্ষেপগুলো আমরা নিব। চ্যাপ্টার ওয়াইজ ভাগ করব, ম্যানহাটন চ্যাপ্টার, কুইন্স চ্যাপ্টার এবং স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টার, এইভাবে এই সেন্টারটাকে আরও দীর্ঘায়িত করবো বলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সময় একবার সব যুক্ত হয়ে অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। আপনাকে ধন্যবাদ সেলিম ভাই, সেই সাথে মিলেনিয়াম টিভির সকল কর্মকর্তা এবং কর্মকর্তাদের ধন্যবাদ এবং নূর মোহাম্মদ ভাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সেলিম ভাই, আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনার মিলিয়ন টিভি যে ধরনের অবদান রেখে চলেছে, অন্যান্য এই মিডিয়া পাশাপাশি সারা বিশ্ব জুড়ে যে কাজগুলো করছেন এর দীর্ঘজীবী হোক। আমরা আরও আপনার অবগত আছি যে সামনে আসছে 11ই আপনার নভেম্বর আপনাদের বর্ষপূর্তি মিলেনিয়াম বর্ষ পালন করতে যাচ্ছেন। আমরা সর্বাত্মকভাবে আপনার এই সংগঠনকে আমরা চেষ্টা করব আরও বেগবান হওয়ার জন্য, আরও উন্নতি কামনা করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলেনিয়ামের সঙ্গে